শুভ নববর্ষ বাংলার, যেটাকে আমরা বলছি পয়লা বৈশাখ। এছাড়াও চড়ক গোষ্ঠ যাই বলেন, সবাইকে আমার পরিবারের পক্ষ থেকে বাংলার নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। পরবর্তীকালে আমরা ফিরে এসে, অর্থাৎ ব্রেকের পর ফিরে এসে আলোচনা করব এই বাজারের নানান দিকগুলো। অর্থাৎ খুব খুব গুরুত্বপূর্ণ সময় কিন্তু আমরা এবারে পা ফেলতে চলেছি। তো একটু অপেক্ষা করুন, ফিরে আসছি। ফিরে এলাম ব্রেকের পর। নববর্ষের কথা মনে করলে ছোটোবেলায় কয়েকটা ঘটনা খুব মনে পড়ে যায়। তো আমি জানি না আমার কোনো ছোটো বাল্যকালের বন্ধুবান্ধবরা দেখছে কি না, যাদের সাথে ছোটো থেকে বড় হয়েছি আমি যেখানে থাকি। খুব ইন্টারেস্টিং একটা ঘটনা বলি, খুব হাস্যকর ঘটনা, কিন্তু ছোট্ট করে বলে তারপর আমি যাচ্ছি আমার মেন অনুষ্ঠানে। এই নববর্ষের আগে ওই চড়ক, তারপরে গোষ্ঠ, এটা তো আমরা বাঙালিরা জানি। তো এরকম চড়কের সময় না আমরা এই বিকেলবেলার দিকে এক জায়গায় যেতাম। তো ওখানে তখনকার সময়ের আমাদের ছোটোবেলায়, এটা আমি সালটা বলছি ইন দ্য ইয়ার অফ 83, 84, এই সময়টার কথা বলছি। ওই 5-6 মধ্যে এই সব সময়গুলোর কথা আমি বলছি আর কি। তো তখন ওই লটারি হতো, ওই একটা চাকতির মতো ঘুরিয়ে দিত, আর ওই জিভ ছোলা, তখনকার দিনের প্লাস্টিকের জিভ ছোলাগুলোকে ভেঙে ক্যারকার ক্যারকার করে আওয়াজ হতো, আর তাসের মতো দিত 10 টাকায়, 1 টাকায় 10টা। তো আমার সব বন্ধুবান্ধবরা হয়তো করেছে, সে মানে হয়নি, লাগেনি। তো আমার বলছে, শান্তনু তুই একবার ট্রাই কর। তো ঘটনাক্রমে 2-4 বার এরকম হয়েছে যে বন্ধুরা জানে যে, তারপরে দেখা গেছে যে আমার হাতে যে তাসটা ছিল, মানে ওই নাম্বার, তাস বলতে নাম্বার, সেটার সাথে মিলে যেত ফার্স্ট প্রাইজ। এবং ওই যা হতো তখনকার সময়, পাউরুটি, ডিম সেদ্ধ, কলা, কেক। তো আমরা প্রায় 7-8 জন থাকতাম, সমবয়সী, প্রায় 6 মাসের ছোটো বড়ো সবাই। শেষ বেশ আমার ভাগ্যে পড়তো ওই পাউরুটির পিছন দিকটাই, একদম অনেস্টলি বলছি। তো এটা হতো, মনে হয় সেইখান থেকেই এই স্পেকুলেশনটা বোধহয় আমার মধ্যে একটু একটু করে ছিল। তো তারপর তো আবার শেয়ার বাজারে চলে এলাম, যে অথেন্টিক স্পেকুলেশন, মানে স্ট্যাটিস্টিক্যাল স্পেকুলেশন কীভাবে করতে হয় সেটা তো পরবর্তীকালে শিখলাম। তো ইন্টারেস্টিং ঘটনা, এই সময়টা এলেই এই ঘটনাগুলো খুব মনে পড়ে যায়, ছোটোবেলার ঘটনা। তো অন্যভাবে নেবেন না, আমি যদিও এটাকে ইনসিস্ট কখনোই করি না যে এরকম ধরনের লটারিগুলো আপনারা ট্রাই করুন, যদি এখন এই ধরনের লটারি তো উঠে গেছে, এখন সব মডার্ন লটারি। যাই হোক, এবার আলোচনা করি, এবার আলোচনার বিষয়বস্তুতে ফিরে আসি, কারণ খুব গুরুত্বপূর্ণ সপ্তাহ। এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা অনেকে একটু ভয়টাও পেয়ে গেছেন। ভয় পাওয়ার কিছু জায়গা নেই। 15/4 থেকে 19/4 উল্লেখযোগ্য কতগুলো পয়েন্ট আমি লিখে রেখে দিচ্ছি, সেটা একটু বলে নিই, তারপরে আমি মেন বিষয়বস্তুতে চলে আসবো। 15 থেকে 19/4 মধ্যে সপ্তাহ। 17 না, আমি যদি এটা পরবর্তীকালেও বলেছি, 17 রামনবমীর বোধহয় ছুটি থাকবে, ট্রেডিং হলিডে, প্লিজ এটা একটু চেক করে নেবেন। আর যেহেতু 19 আমাদের ইলেকশনের স্টার্ট হয়ে যাচ্ছে, সেন্ট্রাল ইলেকশন, এইবার থেকে কিন্তু ওই ঘটনাবহুল ব্যাপারগুলো চলতে থাকবে। অর্থাৎ প্রতি ইলেকশনের শেষেই বাজারের মোমেন্টাম কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হওয়া শুরু হবে বলে আমার ব্যক্তিগত ধারণা, টিল ইলেকশনের রেজাল্ট পর্যন্ত। আর একটা হচ্ছে কোম্পানির রেজাল্ট। বিভিন্ন ধরনের কোম্পানির রেজাল্ট আসতে শুরু করে দিয়েছে এপ্রিল মাসের প্রথম থেকে, যেটা গত সংখ্যাতেও আলোচনা করেছিলাম, এবারেও আপনাদের মাথায় মনে করিয়ে দিলাম। এই ছোটোখাটো কতগুলো ঘটনা মাথায় রাখবেন। এইবারে আসছি বিশেষ করে যেটা আপনাদের থাম্বনেল দেখে যেটা আপনাদের মনে হতে পারে যে, মানে আমি যে অ্যালার্ট কথাটা লিখেছি, অ্যালার্ট মিন্স খারাপ নয়, আবার অ্যালার্ট মিন্স খুব ভালো নয়। অ্যালার্ট মানে আপনাকে খুব স্টেডি থাকতে হবে। অর্থাৎ এই একটা ব্যান্ড তৈরি হচ্ছে বাজারে, মানে ট্রেডিং ব্যান্ড যেটাকে আমরা বলছি, খুব ওপরে নয়, খুব নিচেও নয়, মোটামুটি নিচের দিকে আপাতত যেখানে ক্লোজিং আছে তার পরিপ্রেক্ষিতে 200 থেকে 300 পয়েন্ট আমি মনে করছি, আর উপরের দিকেও ঠিক 200 থেকে 300 পয়েন্ট, ম্যাক্স 400 পয়েন্টের আপ ডাউন। এটা একটা ট্রেডিং ব্যান্ড তৈরি হতে পারে বলে আমার ধারণা, টিল ইলেকশনের রেজাল্ট পর্যন্ত। এই ব্যান্ডটা এক্সপ্যান্ড হতে পারে এবং খুব মোমেন্টাম হবে। আমি কেন অ্যালার্ট কথাটা ইউজ করেছি সেই জন্য আমি কথাটার বর্ণনা করছি। অ্যালার্ট বলতে আপনাকে খুব সজাগ থাকতে হবে, বিশেষ করে যারা ট্রেডার,
যারা ফিউচার অপশনসে কাজ করেন, বিশেষ করে ইন্ডেক্সের পরিপ্রেক্ষিতে। ইন্ডিভিজুয়াল স্টকের কথা আমি এখানে বলতে পারবো না, বলিও না। যারা অনেকে আছেন যারা ইন্ডেক্সকে এই ধরনের মোমেন্টামগুলোকে কাজে লাগিয়ে উইক টু উইক কিংবা মান্থ টু মান্থের বিভিন্ন ধরনের অপশনসের স্ট্র্যাটেজি সাজান, কিংবা তারা কোনো পজিশন বিল্ড আপ করেন, আমি ডেফিনেটলি আমি অপশানসের কোনো ধরনের আইডিয়া এখানে দিচ্ছি না, বা আমি ডেরিভেটিভ সম্বন্ধে কিছু কথা বলছি না, কিন্তু এই সুযোগটা কিন্তু এবার থেকে থাকবে আগামী 2 মাস, অর্থাৎ পুরো এপ্রিল, পুরো মে। জুনের প্রথম দিকে তো আরও ভলিটিলিটি বাড়বে বলে আমার ধারণা, যেটা প্রথম দিকেই আলোচনা করেছি। সেই জন্য আমি কথাটা ইউজ করছি অ্যালার্ট। অর্থাৎ হয়তো দেখবেন এমন একটা সময় চকিতে বাজার হয়তো খুব ওপরের দিকে চলে গেল হট করে, আবার চকিতে বাজার কোনো সময় ফট করে দেখলেন একটা নিচের দিকে চলে আসবে, বিশেষ করে সেটা যে কোনো ইন্ডেক্স যেটা ট্রেড হয়। ফলে সেটা নিয়ে আপনারা চর্চা করতে পারেন, দেখতে পারেন, চার্ট অ্যানালিসিস করতে পারেন। এইটা একটা ছোট্ট ফিড আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এরপরের যে পয়েন্টটা আসছি সেটা হচ্ছে, দেখুন 19 তারিখ থেকে 19 তারিখ থেকে ইলেকশন স্টার্ট হয়ে যাচ্ছে। এই প্রতিটা ইলেকশনের পর্যবেক্ষণ বিভিন্নভাবে যখনই পাবলিশ হবে বিভিন্ন মিডিয়া বা ইলেকট্রনিক্স মাধ্যমে, সেইখান থেকে কিন্তু একটু ভোলেটিলিটিটা এবারে শুরু হয়ে যাবে। মানে এই যে এতদিন কম্প্রেস মোড রেখেছে, তার এবারে ব্যাপারটা খুলবে আস্তে আস্তে আমার ধারণা। এবার এটা যত বেশি দিন থাকবে, ভোলেটিলিটি কিন্তু স্প্রেড করবে তত বেশি। ফলে এই সময়টা যারা ট্রেডার, যাদের হাতে স্কিল আছে, আমার হাতে নেই, আমি চুপচাপ বসে থাকবো, আমি আগের থেকেই বলে দিচ্ছি। যাদের স্কিল আছে তারা এটা ডেভেলপ করার চেষ্টা করতে পারেন আরও বেটার চিন্তাভাবনার পরিপ্রেক্ষিতে। তবে চার্টগুলো যেরকম গত সপ্তাহে আপনাদের বলেছিলাম, নিফটিটা একটু উপর থেকে আবার একটু সেল অফ হয়েছে, ব্যাঙ্ক নিফটি হয়েছে, কিন্তু সবথেকে আমার প্লিজড লেগেছে, জাস্ট আমি এই কথাটা বলছি এই কারণে, যখন আমি ব্যাঙ্ক নিফটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম, যেখানে সবাই খুব নেগেটিভ ভিউ ছিল, আমি বারবারই বলছিলাম যে ব্যাঙ্ক নিফটিটা না নতুন হাইয়ের দিকে যাওয়ার চেষ্টা করছে, খুব ইন্টারেস্টিং চার্ট বারবার বলছিলাম, এবং সেটা বোঝানোর চেষ্টা করছিলাম। ফাইনালি অ্যাটলিস্ট আমার মুখ রাখার মতো ব্যাপার হয়েছে, ব্যাঙ্ক নিফটিটা নতুন হাইয়ে পৌঁছেছে। এবারে কী করবে না করবে, স্পেস আছে, ওপেন স্পেস আছে, সেটা নিফটির ক্ষেত্রে আছে। তুল্যমূল্য বিচার চার্ট দেখলেই বুঝতে পারবেন কোন ইন্ডেক্সটা বেশি আমার কাছে বা আপনাদের কাছে শক্তপোক্ত বলে মনে হয়েছে বা পজিটিভ বলে মনে হয়েছে। সময় নষ্ট করবো না, চলুন যাই চার্টে। সূচকের আলোচনার জন্য প্রথমেই বাঁদিকে নিফটি উইকলি এবং ডান দিকে নিফটি ডেলি আলোচনা করব। 15/4 থেকে 19/4 মধ্যে বাজারের গতিবিধিতে কী কী জিনিস আমি লক্ষ্য করছি বা চার্টে কী কী জিনিস ধরা পড়ার চেষ্টা চলছে। প্রথম কথাই বলে রাখা প্রয়োজন যে 17 এপ্রিল ডিউ টু রাম নবমী সম্ভবত বাজার বন্ধ থাকবে। আমি সম্ভবত কথাটা এই কারণেই ইউজ করলাম, আমি যখন রেকর্ডিংটা করছি আমার কাছে এই মুহূর্তে নোটিশটা নেই, কিন্তু যতটুকু ক্যালেন্ডার দেখেছি, মানে হলিডে ক্যালেন্ডার, তাতে সেটা মার্ক করা আছে, সেই কারণে ওটা একটু কনসিডার করে নেবেন। 17 এপ্রিল যদি ছুটি থাকে তাহলে একটা ট্রেডিং ডে আমরা কম পাবো। আর খুব গুরুত্বপূর্ণ জায়গা যেটা, সেটা অবভিয়াসলি 19 এপ্রিল থেকে আমাদের সেন্ট্রাল ইলেকশন স্টার্ট হচ্ছে, সেই কারণে আমাদের একটু সাবধান বা অ্যালার্ট থাকার প্রয়োজন আছে। অ্যালার্ট মিনস খারাপ নয়, অ্যালার্ট মিনস খুব ভালো নয়, অর্থাৎ খুব খারাপও নয় খুব ভালো নয়, সতর্ক থাকার লক্ষণ হচ্ছে বাজারের ট্রেন্ড কোন দিকে চলছে সেই অনুযায়ী আমাদের অ্যাক্ট করতে হবে। বাট টিল মানে আজকে পর্যন্ত যা চার্টের গতিবিধি তার উপর আলোচনা করার বা দৃষ্টিভঙ্গি দেওয়ার চেষ্টা করছি। প্রথমেই বলে রাখা প্রয়োজন যে নিফটি সূচক আবার একটা সর্বোচ্চ স্তর অর্থাৎ নতুন হাই করার পর বাজারের উইকলি চার্ট নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন যে বাজার ওপর থেকে আবার একটা সেল অফ, বিশেষ করে ফ্রাইডে সেল অফের পর বাজার একটা নেগেটিভ জায়গায় বন্ধ হয়। প্রথমেই উইকলি আলোচনা দিয়ে যদি শুরু করি, তাহলে আমি এখানে একটা যথারীতি 9 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ড্র করেছি উইকলির ক্ষেত্রে, এবং একটা ট্রেন্ড লাইন ড্র করেছি। অর্থাৎ কোনো কারণে এই ট্রেন্ড লাইনটার ব্রেকডাউন এবং যদি কোনো কারণে 9 এক্সপোনেনশিয়ালের নিচে বন্ধ হয়, সেক্ষেত্রে উইকলিতে একটা নেগেটিভ ভাইব তৈরি হওয়ার জায়গা তৈরি হতে পারে। সেই জন্য এই দুটোকে আপনাদেরকে চোখের সামনে রাখার চেষ্টা করলাম। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে হায়ার এন্ডে গিয়ে বাজারের ওপরের দিকে ক্লোজিং না হওয়া বা ওপর থেকে এই যে সেল অফ হয়ে যাওয়া, যেটা গত দু একটা জায়গায় আলোচনা করার চেষ্টা করছিলাম যে 22,700 22,800 এসব রাউন্ড নাম্বারগুলো মোটামুটি ভাবে একটা অ্যাক্ট অ্যাজ এ রেজিস্ট্যান্স হতে পারে, সেই হিসেবেই বাজারের গতিবিধি সেরকম মোটামুটি হয়েছে ইন্ডেক্সের পরিপ্রেক্ষিতে। উইকলি এমএসিডি স্লোপ, যেটা গত সপ্তাহে আমরা এক্সপেক্ট করেছিলাম যে যদি নেক্সট উইক, যেটা এই সপ্তাহটা শেষ হলো, সেখানেও এখনো পর্যন্ত কোনো রকম পজিটিভ ইন্ডিকেশন আমরা পাইনি। ফলে উইক টু উইক ইজ কনসার্ন এবং নিফটির এমএসিডি স্লোপ ইজ কনসার্ন আমরা একটু হলেও নেগেটিভ জায়গায় দাঁড়িয়ে আছি। ট্রেন্ড ইজ কনসার্ন
সেটা এখনো কনফার্মেশন হয়নি, যেটা বিগত লাস্ট প্রায় 2 মাস ধরে এই ধরনের ট্রেন্ডেই আমরা চলতে অভ্যস্ত হয়ে গেছি। এবং শেষ 4টে সপ্তাহ যদি ব্যাপারটা দেখা যায় তাহলে নিশ্চয়ই এটা আহ, তার ছবিটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। ফলে হায়ার এন্ডে যে সেল অফ আছে বা হায়ার এন্ড থেকে যে একটা সাপ্লাই তৈরি হচ্ছে সেটা নিশ্চয়ই এই চার্টের মধ্যে সেটা দেখা যাচ্ছে। আগামী সময় আমাদের প্রথম লক্ষ্য থাকবে যে 9 এক্সপোনেনশিয়াল, কারণ 9 এক্সপোনেনশিয়াল যদি ব্রেকডাউন হয় উইকের ক্ষেত্রে, সেক্ষেত্রে ট্রেন্ড লাইন এবং মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজিং সেটা মোটেও ভালো লক্ষণ হবে না। ওপরের দিকে ওই আবার একটাই জায়গায় বলবো, 22,800 এর ওপরে ক্লোজিং বাজারকে আরো ঊর্ধ্বগতির দিকে নিয়ে যেতে সক্ষম হতে পারে বলে চার্ট ইন্ডিকেট তাই করার চেষ্টা করছে। ডেলি চার্টে যদি দেখা যায় সেটা বেশ ইন্টারেস্টিং। এখন ডেলি চার্টের প্রোগ্রেসটা নিয়ে আমাদের বেশি চিন্তা করতে হবে, কারণ শর্ট টার্মের ভোলেটিলিটি বাড়তে শুরু করেছে। এই জায়গায় যদি আমরা দেখি তাহলে 13 DM এর উপরে ক্লোজিং দেওয়ার পর যেটা হয় স্বভাবতই একটা র্যালি, সেই র্যালিতে মোটামুটি ভাবে হায়ার এন্ডের দিকে যেটা ট্রিগার পয়েন্ট ছিল, অর্থাৎ 22,530 বা 22,550-এর উপরে বাজার ওপরের দিকে একটা 22,775 পর্যন্ত হাই করে। মোটামুটি ভাবে বলা যেতে প্রায় প্রায় 250 পয়েন্ট মতো একটা আপওয়ার্ড র্যালি করার পর বাজার একটা ফিজল আউট করছে, কিন্তু 13 DM এর উপরে এখনো পর্যন্ত আছে। নেক্সট কয়েকদিনের ট্রেডিং সেশনে দেখার বিষয় যে 13 DM ভাঙছে কিনা, কারণ এবারের একটা যে রীতি চলছে নিশ্চয়ই বুঝতে পারছেন, 13 DM ভেঙে যদি লোয়ার লো ক্লোজিং হয়ে পরপর 3 দিন তার লো ভাঙে তাহলে কিছুটা সেল অফ হচ্ছে, আবার উপরের দিকে গেলে কিছুটা পজিটিভ ভিউ পাওয়া যাচ্ছে। গত সপ্তাহে আপনাদের কাছে একটা সংশয় প্রকাশ করেছিলাম যে কেন জানি না নিফটি ডেইলিতে সেই জায়গাটা তৈরি হচ্ছে না, সেটাই এবারের জায়গাটাও তাই হলো। হায়ার এন্ড থেকে সেল অফটা এসছে, এই সেল অফটা আবার নিচের দিকে কোথায় গিয়ে অ্যারেস্ট হয় সেটাই দেখার বিষয়। কারণ সময় যা তাতে বিরাট কিছু মুভমেন্ট এই মুহূর্তে আপাতত না হলেও একটা ট্রেডিং ব্যান্ডের মধ্যে থাকতে পারে বলে আমার ব্যক্তিগতভাবে চার্ট থেকে সেটা মনে হয়েছে। ট্রেডিং ব্যান্ড কি হতে পারে? ট্রেডিং ব্যান্ডের প্রথম যে জায়গাটা আমরা রাখবো রাউন্ড নাম্বার 22,200 এবং অবভিয়াসলি 22,300। 22,200 থেকে 22,300 এটাও এই জোনটা আমাদের একটু নজর রাখতে হবে যে এখানে প্রাইস বিহেভিয়ার করছে। তো এটা হচ্ছে নিফটির পরিপ্রেক্ষিতে আলোচনা, বিশেষ কিছু বলার নেই। বলার লক্ষ্য একটাই, এখন কিন্তু ট্রেডিং স্কিল প্রচন্ডভাবে প্রয়োজন হবে আগামী সময়ের দিকে তাকিয়ে। তো এই ছিল আমার নিফটি, যদিও নিফটি স্পেসিফিক্যালি সাপোর্ট রেজিস্ট্যান্স যেটা ক্যালকুলেটিভ হয় সেটা পরবর্তী স্লাইডে আমরা দেখব। চলুন যাই ব্যাংক নিফটিতে। আমার বাঁদিকে ব্যাংক নিফটির উইকলি, স্পট এবং ডান দিকে ব্যাংক নিফটির ডেলি। প্রত্যাশা মতোই, যেটা অনেক দিন ধরে আপনাদের কাছে বলে আসছিলাম বারবার, যে প্রচুর নেগেটিভিটির মধ্যে থেকে যেখানে ব্যাংক নিফটিতে অনেকে নেগেটিভ জায়গা চিন্তা ভাবনা করছিলেন, আফটারঅল ব্যাংক নিফটি নতুন হাইটা করেই দিল। লাস্ট উইকের ক্লোজিং এর পরিপ্রেক্ষিতেও সেটা মনে হচ্ছিল, কিন্তু আবার এরকম একটা উইকলি চার্টের অবস্থান যেটা একটু সংশয় প্রকাশ করছে। যাই হোক, 9 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের থেকে যেহেতু দূরত্ব একটু বেশি, ফলে একটু কুল ডাউন খুব একটা খারাপ কিছু নয়, কিন্তু যেহেতু সর্বোচ্চ স্তরে বন্ধ এবং ব্যাংক নিফটির এমএসিডির স্লোপ খুব একটা খারাপ কিছু জায়গায় নেই, যেটা নিফটির ক্ষেত্রে আছে ডাউনওয়ার্ডে, সেটা অর্থাৎ ট্রেন্ড আর এমএসিডির স্লোপ আমাকে একটু হলেও ব্যাংক নিফটিতে একটু বেশি পজিটিভ দিকে ভার রাখছে। অর্থাৎ যদি 60-40ও ধরি তাহলে 60% পজিটিভ, 40% নেগেটিভ জায়গা, বিকজ অফ উইকলি এই ধরনের ক্লোজিং। ডেলি চার্ট পর্যবেক্ষণ করলে আরেকটু ক্লিয়ার হবে যে কনজিকিউটিভ 3 ক্লোজিং একই থিওরি প্যাটার্নের পরিপ্রেক্ষিতে যেভাবে ব্যাংক নিফটিটা চললো তাতে যথেষ্টই দূরত্ব বেড়ে গেছে 13 DM এর পরিপ্রেক্ষিতে। ফলে এনি কুল ডাউন টুয়ার্ডস 13 DM এ, যেটার এখন বর্তমান ভ্যালু আছে 47,800, 47,800, 47,810, আমি রাউন্ড নাম্বারে 47,800 বলছি, এখানে মাল্টিপল জায়গাও আছে। ফলে এই জায়গাটায় ব্যাংক নিফটির একটা লক্ষণীয় ব্যাপার আমাদের লক্ষ্য রাখতে হবে। ওভারবট থেকে কুল ডাউন ব্যাক নিফটিতে স্বভাবতই ডেলি চার্টের আরএসআই এবং স্টোক্যাস্টিক্স এর মোমেন্টাম একটু নেগেটিভ দিকে বহন করছে। কিন্তু যদি দুটো চার্টের তুল্যমূল্য বিচারে যদি দেখি যে দুটো চার্ট অর্থাৎ নিফটি এবং ব্যাংক নিফটির উইকলি চার্ট যদি একটু পর্যবেক্ষণ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আরেকটু চিত্র
পরিষ্কার হয়ে যাবে। সেটা আপনাদেরকে বাড়িতেও প্র্যাকটিস করতে পারেন, কারণ আমি অলরেডি আগে আপনাদেরকে উইকলি চার্টের পরিপ্রেক্ষিতে দুটো এমএসিডির স্লোপ এবং এমএসিডির ক্লোজিং এর পরিপ্রেক্ষিতে প্রাইস চার্টের কি পরিবর্তন হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। ফলে এই হোমওয়ার্কটা আপনারা বাড়িতে করলে আর একটু বেশি লক্ষ্য করতে পারবেন ব্যাংক নিফটির পরিপ্রেক্ষিতে। তবে ব্যাংক নিফটি যে ধরনের ক্লোজিং আছে এবং যে ধরনের রিয়াকশনে যদি এই সব জায়গায় আসে, তাহলে ব্যাংক নিফটিতে আবার আমরা পুনরায় ক্লোজ আই রাখবো, কারণ মোমেন্টাম শিফট হচ্ছে কিনা তার দিকে তাকিয়ে থাকতে হবে। পরবর্তী স্লাইডে আমরা দেখে নেব ব্যাংক নিফটির সাপোর্ট রেজিস্ট্যান্স কি কি আছে। এবারের আমরা দেখে নিই যে নিফটি, ব্যাংক নিফটি এবং ফাইন্যান্সিয়াল নিফটির সম্পূর্ণ ক্যালকুলেটিভ সাপোর্ট রেজিস্ট্যান্স কী কী আছে পরবর্তী সপ্তাহের জন্য। এবারের অধ্যায়ে ওই তিনটি স্টকের আলোচনা, যেটা আমরা টেকনিক্যালি এই আলোচনাগুলো করি, বাট আজকের আমি কথাটা প্রথমেই বলে নিই, এখানেও তিনটে, হিন্দিতে তিনটে আলোচনা করেছি। বাট দেখছিলাম যে বেশ কিছু স্টক না আবার মোমেন্টাম ক্রিয়েট করা শুরু করেছে, আর কিছু স্টক আছে সেটা আমি চেষ্টা করেছি। এই সপ্তাহে যেহেতু স্পট মার্কেটে দেখছিলাম একটু পজিটিভ জায়গা ছিল, সেই জন্য দুটি স্টক এরকম খুঁজে পেয়েছি, আর একটি স্টক একটু মোমেন্টাম ধরবে বলে ব্যাপার আছে। এই স্টকগুলো না টেকনিক্যালি আপনারা দেখার চেষ্টা করুন, খাতায় লিখে রাখুন, নোট করুন, টেকনিক্যালের আরও অন্যান্য দিকগুলো তুলে আনার চেষ্টা করুন। আর ফান্ডামেন্টাল স্টাডি আমি কমন নিয়ে নিই, ওটা আমার দায়িত্ব না, ওটা আপনাদের দায়িত্ব। আপনাদের হোমওয়ার্ক করতে হবে, কাজ করতে হবে, তারপরে চিন্তাভাবনা করবেন। তো চলুন আজকে দেখে নিই আমাদের তিনটি স্টক কী কী ওপরে আমরা নজর রাখবো আগামী 1-2 মাসের এই ভোলেটিলিটিকে কাজে লাগিয়ে। বাট চিন্তাভাবনা থাকবে 6 মাস থেকে 12 মাসের পরিপ্রেক্ষিতে চার্টগুলো কীভাবে ডেভেলপ হচ্ছে। আজকে যে তিনটি স্টকের উপরে টেকনিক্যালি আমি নজর রাখবো বা টেকনিক্যালি আপনাদেরকে বর্ণনা করার চেষ্টা করব, বিশ্লেষণ করার চেষ্টা করছি, সেটা হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক, ডেল্টা কর্পোরেশন এবং গুজরাট গ্যাস। আমাদের এই সিরিজ চলছে, যেটা আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে লাস্ট 2-3 সপ্তাহ ধরে, মোটামুটিভাবে টিল ইলেকশন রেজাল্ট পর্যন্ত যে সমস্ত স্টক ব্যাডলি বিটেন ডাউন কিংবা অনেকটা রিয়াকশনে নিচে এসছে, তারপরে কোনো ধরনের ট্রেন্ডের একটা পরিবর্তন হচ্ছে কিনা তার লক্ষ্য করার জন্য আমি এই ধরনের স্টকগুলোর উপর করছি, আলোচনা করার চেষ্টা করছি। তবে তার মধ্যেও দু একটি স্টক পাচ্ছি যেটা প্রমিসিং ক্লোজিং হচ্ছে টেকনিক্যালসের পরিপ্রেক্ষিতে, সেই জন্য সেগুলোকে নিয়েও আলোচনা করার চেষ্টা করলাম। প্রথমে আইডিএফসি ফার্স্ট ব্যাংক উইকলি চার্ট। আমি যদি এই চার্টটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে একটা ডাউন ট্রেন্ড লাইন ড্র করেছি এবারে লাস্ট উইকের ক্লোজিং ডাউন ট্রেন্ড লাইনের ওপরে এবং একটা গ্যাপ সহযোগে, যেটা একটু হলেও পজিটিভ ইন্ডিকেশন আছে। বাট এই ধরনের স্টকগুলোর মোমেন্টাম যে হঠাৎ চেঞ্জ হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু টেকনিক্যালি যদি দেখা যায় আমি একটা রেড লাইন ড্র করেছি এবং একটা ব্লু লাইন ড্র করেছি, যেটা আগামী দিনে ভেরি শর্ট টার্মে একটা সাপোর্ট হতে পারে। আচ্ছা, এই ব্লু লাইনটা সাপোর্টের কারণটা আমি আবার বলি। অ্যাকচুয়ালি মাল্টিপল টপ ছিল এখানে, সেটার ব্রেকআউট এবং তারপরে প্রিভিয়াস যে টপ ছিল তাকেও ক্রস করে যাওয়া একটা পজিটিভ ইন্ডিকেশন হয়েছে, এবং তারপরে সেই জায়গাটাই এসে আবার একটা কনসলিডেশন করার পর ব্যাংক নিফটি মোটামুটিভাবে বলা যেতে, আইডিএফসি ফার্স্ট ব্যাংক মোটামুটিভাবে বলা যেতে পারে যে আবার একটা ডাউন ট্রেন্ড লাইনকে ওপরে গিয়ে ক্লোজিং দেওয়া একটু পজিটিভ ইন্ডিকেশন আমার কাছে চার্ট ওয়াইজ লাগছে। এই চার্টটার বিশ্লেষণ আরও করার প্রয়োজন আছে, এই কারণে 1326 এর যে স্লোপটা আছে সেটা আপাতত ডাউন ট্রেন্ডে আছে, ফলে স্লোপ ঘোরা পর্যন্ত আমাদের কিন্তু ওয়েট করতে হবে। অন্যান্য ইন্ডিকেটর লাইক এমএসিডি স্লোপ একটু হলেও পজিটিভ লাস্ট 3 সপ্তাহ ধরে, ফলে একটু যে অতিরিক্ত মাত্রায় এটাকে নজর রাখা উচিত বলে মনে হচ্ছে সেটা আমার কাছে ক্লিয়ার। উইকলি স্টোক্যাস্টিক্স এবং আরএসআই এর ইন্ডিকেশন হায়ার এন্ডের দিকে যাওয়ার একটা প্রবণতা দেখাচ্ছে, বাট পরিস্থিতি যা তাতে বিভিন্ন ধরনের এই ধরনের স্টকগুলোকে কিন্তু টেকনিক্যালি খুব ভালো করে বিচার করতে হবে। কোনো কারণে ফার্দার সেল অফ
এই সমস্ত জায়গাগুলো কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। আপাতত যতক্ষণ না 75-এর নিচে ক্লোজিং হয়, 75 ইজ এ ভেরি স্ট্রং সাপোর্ট এরিয়া বলে মনে হয়েছে আইডিএফসি ফার্স্ট ব্যাংক। কোনো কারণে ভাঙলে নিচের সাপোর্ট 70 টাকার আশপাশে হতে পারে। আপাতত এই পরিস্থিতির উপরে বিচার করতে হবে। পরবর্তী সময়ে যদি কোনো ডেভেলপমেন্ট হয় বা চার্টগুলো কিভাবে তৈরি হচ্ছে সেগুলো নিশ্চয়ই আপনারা আশা করছি নিজেদের মতো করে চার্টগুলো একটু দেখে নেবেন, অ্যাজ ওয়েল অ্যাজ ফান্ডামেন্টাল অ্যানালিসিস। ডেল্টা কর্পোরেশন আফটার বিগ ফল এই কারণে বলছি, 2022-এ 330 টাকা স্টক, ব্যাড নিউজ, কারেক্টিভ, পুলব্যাক, আবার ডাবল বটম ফর্মেশন, আবার উপরে যাওয়া, হায়ার হাই করা, তারপরে আবার পুনরায় চলে যাওয়া এবং সেটা গ্যাপ ডাউনে চলে যাওয়া, ডেফিনেটলি নেগেটিভ সেন্স। আপাতত আমরা যেখানে এসে দাঁড়িয়েছি সেটা হচ্ছে ভ্যালুয়েশন ইজ কনসার্ন, আমি একটা ডাউন ট্রেড লাইন টেনেছি যেটা এখনো ক্রস করে যেতে পারেনি, এবং অ্যাজ ওয়েল এজ আমি এখানে প্লেন সিম্পল 13 মুভিং অ্যাভারেজ উইকলিতে ড্র করেছি, প্লেন সিম্পল। ফলে কোনো কারণে যদি এই সমস্ত জায়গার উপরে যায় তাহলে এইখানে যে মাল্টিপল এরিয়াটা আছে, মাল্টিপল এরিয়া বলতে 160 টাকার উপরে যতক্ষণ না ক্লোজিং করছে এই গ্যাপ কিন্তু বিকাম আ ভেরি স্ট্রং সাপ্লাই জোন আপাতত হয়ে আছে। বাট স্টিল বিভিন্ন ধরনের স্টকের পরিপ্রেক্ষিতে আমি দেখেছি এই যে 100 টাকার আশপাশে যে সাপোর্ট, কোনো কারণে মার্কেটে কোনো কারণে সেল অফ, নেগেটিভ নিউজ, এই স্টকগুলো ইগনোর করার চেষ্টা করবেন না, চার্টগুলো তখন খুব ক্লোজ আই রাখবেন। অর্থাৎ ঘোরার কোনো ইন্ডিকেশন যদি পান সেই সময়, তাহলে সেই ধরনের স্টকগুলোর উপর ফোকাস রাখা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। উইকলি এমএসিডি ইজ কনসার্ন স্লোপ স্লাইটলি চেঞ্জ, কিন্তু প্রমিসিং নয়। কারণ প্রথমেই বললাম ভ্যালুয়েশনের উপরে দেখতে গেলে উইকলি আরএসআই যে জায়গায় অবস্থান করছে এবং উইকলি স্টোক্যাস্টিক্স, অর্থাৎ ট্রেন্ড এর পরিপ্রেক্ষিতে এবং প্রাইস ওয়াইজ যে জায়গায় দাঁড়িয়ে আছে, বহুদিন বিটেন ডাউন স্টক, মাল্টিপল সাপোর্ট এরিয়ার মাঝে আমরা দাঁড়িয়ে আছি। দেখার বিষয় একটাই যে স্টক এখান থেকে রিভার্সালের জায়গা তৈরি করছে কিনা। সেই কারণেই এই স্টকটিকে নিয়ে আজকে দৃষ্টিপাত করলাম। আপনাদের লিস্টে রাখুন। টেকনিক্যালি অবশ্যই স্টকটাকে দেখার চেষ্টা করুন, কারণ ফান্ডামেন্টালি আপনারা নিশ্চয়ই জানেন ডেফিনেটলি খুব খারাপ অবস্থায় আছে। তো টেকনিক্যাল ওয়েট অফ এভিডেন্সের প্রথম লক্ষণটা যদি কিছু পজিটিভ পাওয়া যায় তখন পুনর্বিবেচনা করা যেতে পারে এই ধরনের ডেল্টা কর্পোরেশনের মতো স্টকে। গুজরাট গ্যাস ফিউচারে লিস্টেড সম্ভবত, সেই জন্য স্টকটাকে ভালো করে অ্যানালিসিস করতে হবে। আফটার ক্লোজিং মানে ক্রস ওভার, 13-26-এর রিভিজিট এবং একটা মাল্টিপল এরিয়ার যে সাপোর্টটা বারবার সেখানে সাপোর্ট নিয়ে এরকম একটা জায়গায় ক্লোজিং এসছে। রেঞ্জ যেটা তৈরি হয়েছে একটু ব্রডার রেঞ্জ, এই কারণে বলছি মার্কেটের ভোলাটিলিটির পরিপ্রেক্ষিতে বলছি। ওপরের দিকে এই যে জায়গাটা সেটা হচ্ছে 530 টাকার আশপাশে, নিচে হচ্ছে 400 থেকে 390 টাকা। এটা একটা গ্যাপও ছিল, ফলে আগের যে সাপোর্টগুলো আছে সেগুলো আছে। টেকনিক্যালি স্পিকিং চার্টটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন শেষ 3টে সপ্তাহে পুলব্যাক, অন্যান্য স্টকের মতো এটা একটা পুলব্যাক পদ্ধতিতে চলার চেষ্টা করছে। কতটা সাস্টেইন করবে সেটাই হচ্ছে দেখার বিষয়, কারণ উইকলির এমএসিডির স্লোপটা অতটা স্ট্রেংথ পাচ্ছে না। সেই কারণে আমাদের একটু ওয়েট অ্যান্ড ওয়াচ এবং স্টকটার দিকে তাকাতে হবে। কিন্তু আদার্স ইন্ডিকেটর বা মোমেন্টাম ইন্ডিকেটর লাইক স্টোক্যাস্টিক্স এবং আরএসআই এমন একটা জায়গায় অবস্থান করছে একদম ইগনোর করাও যাচ্ছে না। ফলে ক্লিয়ার কাট যে ডিরেকশন সবসময় থাকবে এরকম কোনো ব্যাপার নয়, কিন্তু এই স্টকগুলোকে একটু মাথায় রাখলে আমার মনে হয় আগামী সময় এই স্টকগুলোর মোমেন্টাম চেঞ্জ হয়তো আপনাদেরকে টেকনিক্যালি বা এই যে এডুকেটিভ পার্টটা আমরা যেটা করার চেষ্টা করছি যে কিরম ধরনের ওয়েট অফ এভিডেন্স দেখলে এই স্টকগুলোর ঘোরার প্রবণতাগুলো কনফার্ম হয় বা কনফার্মের থেকে আমি বলবো ঘোরার ক্ষমতা রাখে, সেগুলো আপনারা হয়তো চোখের সামনে দেখতে পাবেন। সেই কারণে এই 3টি স্টক আজকে আপনাদের সাথে টেকনিক্যালি বিশ্লেষণ করার চেষ্টা করলাম খুব স্বল্প সময়ের মধ্যে। আইডিএফসি ফার্স্ট ব্যাংক, ডেল্টা কর্পোরেশন, গুজরাট গ্যাস। বাকি অন্যান্য প্যারামিটার্স এবং ইন্ডিকেটর এবং অ্যাজ ওয়েল অ্যাজ ফান্ডামেন্টাল অ্যানালিসিস অবশ্যই আপনারা নিজেদের মতো করে নেওয়ার চেষ্টা করবেন। চলুন যাই আমাদের পরবর্তী অধ্যায়। আচ্ছা, আজকে ব্রেকআউট স্টকে যাওয়ার আগে বিশেষ করে ক্লাস সংক্রান্ত ব্যাপারে বলে দিই। অলরেডি অনেকে রেজিস্ট্রেশন নিয়ে নিয়েছেন, আমি ধরে নিতে পারি প্রায় 50-55% কমপ্লিট। পদ্ধতি অনেকে খোঁজ টোজ নিয়েছেন, মেল করেছেন, হোপফুলি সবাইয়ের উত্তর দিয়েছি। দু একজন এরকম আছেন যারা হয়তো ইন্টারেস্ট দেখিয়েছেন, কিন্তু আমি এই কারণেই কথাটা বলছি যে আমার স্ট্রেংথ ম্যাক্স টু ম্যাক্স 15, হ্যাঁ। তো অবভিয়াসলি যত দ্রুত হবে আমি ব্যাচটা ক্লোজ করতে বাধ্য হব। ফলে যারা মনে করছেন
যে জয়েন করতে ইচ্ছুক অনেকেই বলে রেখে দিয়েছেন, কিন্তু আমি কারোর জন্য স্পেসিফিক্যালি সিট তো রাখতে পারছি না। তো যারা যারা আসছেন সিকোয়েন্স অনুযায়ী তারা এসে গেছেন। আর আপনারা চেষ্টা করবেন, একটু পয়লা বৈশাখ হয়ে যাচ্ছে, যদি কোনো তিথি নক্ষত্রের ব্যাপার থাকে যে পয়লা বৈশাখের পরে করবো সেটা আলাদা ব্যাপার, বাট ওটা একটু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদেরও সুবিধা হবে, আমারও সুবিধা হবে কমিউনিকেশান করতে। কারণ 5th of May থেকে ক্লাসটা শুরু করছি, রবিবার ক্লাস হবে সন্ধ্যে 6:30 থেকে, গ্রীষ্মকাল বলে টোটাল 12টা ক্লাস, অর্থাৎ 12টা সপ্তাহ ধরে চলবে। প্রতিটা ক্লাসে টেকনিক্যালসের মাধ্যমে অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে আমি ক্লাসটা করাবো। আর ক্লাসের মধ্যে টেকনিক্যালসের বিভিন্ন খুঁটিনাটি দিকগুলো তুলে দেওয়ার চেষ্টা করব, কীভাবে স্টক সিলেকশন হয়, কীরকমভাবে এই ভোলেটিলিটিতে কোন কোন জিনিস কোন কোন প্যারামিটারের ওপর ডিপেন্ড করে আপনি চিন্তাভাবনা করবেন যে কীভাবে স্টক খুঁজতে হয়, কোন কোন স্টক টপ আউটের সিগন্যাল আসছে কিনা, ইত্যাদি ব্যাপারগুলো চেষ্টা করছি যতটা। ভাস্ট সাবজেক্ট, এন্ডলেস সাবজেক্ট, একটু স্ক্র্যাচ থেকে একটু অ্যাডভান্স লেভেল পর্যন্ত পৌঁছে দিতে চেষ্টা করি। এতদিন এটা করে এসেছি, হয়তো সবাইকে স্যাটিসফ্যাকশান দিতে পারিনি, বিভিন্ন স্টুডেন্টের মতামত থাকে, তবে চেষ্টা করেছি যতটুকু তাদের সাথে ইন্টারাকশান করে দেখেছি। এবং আমার স্টুডেন্টদের অনুরোধ রইল তারা কমেন্ট সেকশানেও লিখতে পারেন যারা উপকৃত হয়েছেন। তো খুব ইন্টারেস্টিং এবারের ব্যাচটাও শুরু হতে চলেছে বলে আমার ধারণা। আর খুব মজা লাগছে যে ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা আসছে, বিশেষ করে মহিলাদের সংখ্যাও কিন্তু বেশ বাড়ছে, স্টুডেন্ট নতুন, ভালো, এটা একটা ভালো দিক আমার ব্যক্তিগত ধারণায়। তো দেখা হচ্ছে তাদের সাথে ক্লাসেই, যদিও সময় আর একটু আছে নববর্ষের এটা কাটিয়ে। তো এই রিকোয়েস্টটা রইল, ক্লাস সংক্রান্ত ব্যাপারটা হয়ে গেল। এইবারে আমরা যাব আজকে ব্রেকআউট স্টকে। আজকে এখানেও খান 16-17 মতো স্টক নিয়ে আলোচনা করেছি, তার মানে হিন্দি ভার্সানেও 15-16টা নিয়ে আলোচনা করি। স্বভাবতই বাজারের মোমেন্টামটা একটু শিফট হয়েছে, ফলে কিছু স্টক এক্সট্রা পেয়েছি। ফলে দেখুন, এই ধরনের স্টকগুলোকে খাতায় নোট ডাউন করতে পারেন, আপনারা আমার সাথে একমত হতেও পারেন। কিছু কমন স্টক এসে গেছে, কমন স্টক বলতে গত সপ্তাহতেও একটু ব্রেকআউটের 2-1 সপ্তাহ আগেও ছিল, এবারে সেটা কন্টিনিউ করছে, ফলে সেইগুলোকেও আমি আবার দেখানোর চেষ্টা করেছি। এছাড়াও 7-8টা স্টক ছিল, কিন্তু আমি আর দীর্ঘায়িত করিনি। স্টকগুলো খুব ইন্টারেস্টিং ক্লোজিং আসছে সামনে, রেজাল্ট তো এই সিজনটাকেও কিন্তু মাথায় রাখার চেষ্টা করবেন। আর সময় নষ্ট করছি না, চলুন যাই ব্রেকআউট স্টকে। শেষের দিকে চলে এসেছি, শেষের দিকে, যদিও সপ্তাহটা পুরো বলেছি, একটা দিন ছুটি থাকতে পারে রামনবমীর ছুটির জন্য, ওটা দেখে নেবেন। আর রামনবমীর শুভেচ্ছাও সবাইকে জানিয়ে রাখলাম এখন থেকে। আর মোটামুটিভাবে দেখুন, আমি এখানে চেষ্টা করি, আমি আমার টেকনিক্যালসের প্রয়োগগুলো একদম বেসিক লেভেলে, খুব হাইফাই লেভেলে না, তবে এখনও আমি বলার চেষ্টা করছি। দেখুন, যদি বেসিক লেভেলটাও যদি ঠিকঠাক করেন, আর যিনি হয়তো দুরন্ত টেকনিক্যালস জানেন, তার সাথে আপনার পার্থক্য খুব যে হবে তা নয়, আমার ব্যক্তিগত ধারণা। মানে মাঝে মাঝে আমাদের মনে হয় যে ওদের দারুণ কিছু দেখছেন, খুব উল্টো হবে না। যেটা হবে, আমি যেটা বারবার বলি, আপনি হয়তো 105 টাকায় কিনবেন, উনি হয়তো 100 টাকায় কিনেছেন, উনি হয়তো 150 টাকায় বেচবেন, আপনি হয়তো 140 টাকায় বেচবেন, এই পার্থক্যটা হয়তো হতে পারে। কিন্তু যদি টেকনিক্যাল সেট আপটা একবার বুঝে নেন আর ঠিকঠাকভাবে যদি অনুশীলন করতে থাকেন 6 মাস থেকে 1 বছর, আমার ধারণা আপনি আপনার নিজের পোর্টফোলিওকে নিজেই ডেভেলপ করতে পারবেন। এটা আমার ব্যক্তিগত ধারণা। তারপরে তো দেখুন, এক্সপিরিয়েন্স একটা ম্যাটার, আর সময় দিন, বাজারে সময় দিতে হবে।
আমি এই নিয়ে একদিন একটা ছোট্ট করার চেষ্টা করব যে এরকম প্রচুর স্টক আছে 5 বছর 10 বছর পর কীভাবে প্রাইস ফিরে আসছে। ফলে সময়টা দিন, তাহলে দেখবেন আপনার পোর্টফোলিও ধীরে ধীরে অ্যাপ্রিসিয়েট হবে। তবে ব্যাপারটা কী জানেন তো, সময় দেওয়া মানে তো পুরো টাকাটা তো সময় দেওয়া যায় না, আসলে ছটপটানি শুরু হয়ে যায়। মানে স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করা মানেই তার পরক্ষণেই তার দাম দেখা, এটা একটা মানসিক রোগ আমার ধারণা। তো এটাকে একটু ভাঙতে হবে। এই ধরনের আলোচনাগুলো আমি চালিয়েই যাচ্ছি এই ইউটিউবের মাধ্যমে। যদি আমার এই কাজকর্ম আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। আর লাইক শেয়ার কমেন্ট আপনাদের উপরে, ভালো লাগলে একটা লাইক এক্সপেক্ট করি। আপনাদের লাইক আমাকে ইন্সপায়ার করে, উদ্বুদ্ধ করে নতুন কাজ করাতে। তো চেষ্টা করব আগামী সময় এইভাবেই আপনাদের সাথে থাকার, এবং আমিও আশা রাখি আপনারাও আমার সাথে এইভাবে থাকবেন লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে। শেষ করছি আজকের অনুষ্ঠান, দেখা হচ্ছে নেক্সট উইক শনিবার। ততক্ষণের জন্য ধন্যবাদ, এবং অবশ্যই হিন্দি ভার্সানও দেখতে কিন্তু ভুলবেন না।